শুধু টেস্ট পরীক্ষায় নয় বরং এইচএসসি তেও কমন পড়বে এরকম কোন সাজেশন ক্লাস খুঁজতেছো? তাহলে আজকের অ্যাকাউন্টিং এর সাজেশন ক্লাসটা ঠিক তোমার জন্য। আজকে আমরা হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রে সমস্ত অধ্যায়ের গুরুত্বপূর্ণ টপিক এবং সৃজনশীলের ক খ গ এই 3 ক্যাটাগরিতে কি কি ধরনের প্রশ্ন আসতে পারে এগুলো ইন ডিটেলস আলোচনা করব। এবং ইনশাআল্লাহ আমাদের এই আলোচনার বাইরে সেটা গুরুত্বপূর্ণ টপিক হোক কিংবা সৃজনশীলের প্রশ্নের ধরন হোক, এর বাইরে ইনশাআল্লাহ তোমাদের টেস্ট পরীক্ষা, মডেল টেস্ট কিংবা এইচএসসি তে এর বাইরে থেকে আসার কোনো সুযোগ নাই। সো যাদের ইচ্ছা যে আমি টেস্ট পরীক্ষা অ্যাকাউন্টিং এ ভালো করব, এইচএসসি তে একটা বেটার প্রিপারেশন নিব, তাদের জন্য আজকের ভিডিওটা দেখা ফরজ। সো আমরা আজকে এই টোটাল আমাদের সাজেশন ক্লাসে আমরা হিসাব বিজ্ঞানের দ্বিতীয় পত্রে প্রত্যেকটি অধ্যায় ইন ডিটেলস আলোচনা করব। তাহলে শুরু করা যাক। সো আমরা প্রথমেই দেখে নিচ্ছি আমাদের হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রে আমাদের কি কি অধ্যায় আছে। প্রথম হচ্ছে অব্যবসায়িক প্রতিষ্ঠানের হিসাব, এরপর হচ্ছে অংশীদারদের ব্যবসার হিসাব, 3 নম্বর নগদ প্রবাহ বিবরণী, 4 নম্বরে আছে যৌথ মূলধনী কোম্পানির মূলধন, যেটাকে আমরা আরেক নামে চিনি শেয়ার মূলধন নামে, যেটা আরেকটার নাম হচ্ছে শেয়ার মূলধন, শেয়ার ইস্যু নামে আমরা অনেকে চিনি। 5 নম্বরে আছে আর্থিক বিবরণী, অর্থাৎ তোমার যেটা অ্যান্সার করা ফরজ, তোমাকে দ্বিতীয় পত্র থেকে আর্থিক বিবরণীতে 2টা প্রশ্ন মাস্ট অ্যান্সার করতে হবে, দুইটাই আসবে, দুইটাই অ্যান্সার করতে হবে। তো সেটা আমরা এই অধ্যায়ে আলোচনা করব। 6 নম্বর হচ্ছে আর্থিক বিবরণী বিশ্লেষণ, তার মানে এইটার আরেকটা নাম হচ্ছে অনুপাত বিশ্লেষণ, অনুপাত বিশ্লেষণ। 7 নম্বর হচ্ছে উৎপাদন ব্যয় বিবরণী। 7 নম্বর যে অধ্যায়, এই অধ্যায়ে 2টা পার্ট আছে। প্রথম হচ্ছে উৎপাদন ব্যয় বিবরণী, এরপর হচ্ছে বেতন ও মজুরি বা মজুরি ও বেতন বিবরণী। 8 নম্বর হচ্ছে মজুত পণ্যের হিসাব রক্ষণ পদ্ধতি, যেটা আরেকটা নাম হচ্ছে ফিফো লিফো, আরেকটা নাম হচ্ছে ফিফো এবং লিফো। 9 নম্বর হচ্ছে ব্যয় ও ব্যয় শ্রেণী বিভাগ। 10 নম্বর হচ্ছে ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান পরিচিতি। আমরা আজকে এই 10টি অধ্যায়ের গুরুত্বপূর্ণ টপিক, যে কোন টপিক থেকে আমার সিকিউ, কোন টপিক থেকে আমার এমসিকিউ বেশি আসতে পারে, এবং আমার সৃজনশীল প্রশ্নের একদম ডিটেলস আলোচনা থাকবে, যাতে ইনশাআল্লাহ তোমার টেস্ট পরীক্ষা বলো কিংবা এইচএসসি পরীক্ষা বলো, কোনোটাতেই জন্য তোমাদের অ্যাকাউন্টিং থেকে মিস না হয়। আমাদের আজকের ক্লাসটা হচ্ছে তোমার এসিপি অর্গানাইজড। সো আর্টস এন্ড কমার্স পাঠশালার বিশেষ একটা প্রোগ্রাম আছে পাওয়ার প্লে, যেটা হচ্ছে তোমার কম্বাইন্ড একটা কোর্স, যেখানে তোমাদের সমস্ত সাবজেক্ট পড়ানো হয়। সো যারা আর্টস এবং কমার্সের শিক্ষার্থী রয়েছে, যারা চিন্তা করছো যে তুমি একটা পূর্ণাঙ্গ প্রস্তুতি নিবে তোমার এইচএসসি পরীক্ষার জন্য, তাদের জন্য একমাত্র সলিউশন আর্টস এন্ড কমার্স পাঠশালা। সো এখানে আমাদের পাওয়ার প্লে প্রোগ্রামে তোমাদের একদম কম্প্যাক্ট ক্লাস, গুছানো পিডিএফ, নিয়মিত এক্সাম, গাইডলাইন সেশন, ডাউট সলভিং ক্লাস সহ আরো অনেক ফিচার্স আছে, যা তোমাকে এইচএসসি পরীক্ষার জন্য একদম পূর্ণাঙ্গভাবে প্রস্তুত করে দিবে। সো এবার আমরা আসি আমাদের আজকের প্রথম অধ্যায়ের আলোচনায়, সেটা হচ্ছে অব্যবসায়িক প্রতিষ্ঠানের হিসাব। এটার কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে যদি তোমাদেরকে বলি, কোনগুলো গুরুত্বপূর্ণ টপিক, সবগুলোই তো আমরা পড়বো, কিন্তু তার মধ্যেও কিছু টপিক আছে যেগুলো আমাদের একদম নেসেসারি, সেগুলোই আমি আলোচনা করি। কজ আই বিলিভ ইন কম্প্যাক্ট সিলেবাস, কম্প্যাক্ট রিভিশন। তুমি এখন যত চাও তুমি সব টপিক কিন্তু কভার করতে পারবা না। তুমি ভাইয়া যেই টপিকগুলো 1.5 বছরে কভার করতে পারো নাই, তুমি লাস্ট মোমেন্টে এসে তুমি টপিকগুলো কভার করতে পারবা না। সো তোমার জন্য যেটা সবচেয়ে কনভিনিয়েন্ট হবে, যে সকল টপিক আমার ইম্পর্টেন্ট, যে সকল টপিক থেকে সিকিউ এবং এমসিকিউ মাস্ট প্রশ্ন আসে, সেই সকল টপিকগুলো আমি যত দ্রুত পারি শিখে নিব। সো এটার মধ্যে প্রথম 2টা টপিক একসাথে বলি, সেটা হচ্ছে প্রাপ্তি প্রদান হিসাব এবং আয় ব্যয় হিসাব। প্রাপ্তি প্রদান হিসাব হচ্ছে একটা বিবরণী বা ছক, আয় ব্যয় একটা বিবরণী বা ছক। তো প্রাপ্তি প্রদানের মধ্যে আসে যে বর্তমান বছরে আমার যত টাকা চাঁদা টাকা পাইছি, টাকা পাইলেই আমি যোগ করব, না পাইলে বিয়োগ। আয় ব্যয় বিবরণী বা আয় ব্যয় হিসাবে আমি কি করি, যে বর্তমান বছরে যদি চাঁদা আয় হয়, প্রাপ্তি না, চাঁদা আয় হইলেই আমি আয় ব্যয় হিসাবে আনবো, চাঁদা যদি আমার আয় না হয় তাহলে আমি এই হিসাবে আনবো না। একটা হচ্ছে প্রাপ্তি প্রদান, একটা হচ্ছে আমি টাকা পাইলেই লিখবো, এই বছরে আয় নাকি ব্যয় সেটা দেখার বিষয় না। আর আয় ব্যয় হিসাব হচ্ছে টাকা পাইছি কি পাই নাই ডাজন্ট ম্যাটার, এই বছরে আয় হইলে আমি লিখবো, না হইলে আমি বিয়োগ করে দিব, বাদ। এরপর হচ্ছে উদ্বৃত্ত পত্র। ভাইয়া উদ্বৃত্ত পত্রের কিন্তু আরেকটা নাম আছে, সেটা হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী। তো আর্থিক অবস্থার বিবরণী আমাদের এই অধ্যায়ে আছে, এটা আমার কাছে ইম্পর্টেন্ট, কারণ ইউজুয়ালি গয়ে আর্থিক অবস্থার বিবরণী জানতে চেতে পারে আমাদের কাছে। প্রারম্ভিক মূলধন তহবিল, তার মানে আমার মূলধনের প্রারম্ভিক তহবিলটা নির্ণয় করতে বলতে পারে। এরপর হচ্ছে যে কোনো কিছুর
প্রারম্ভিক ও সমাপনী মূল্য। আজকে কোন সম্পদের হইতে পারে, সম্পদের প্রারম্ভিক মূল্য কত বা সমাপনী মূল্য কত, কিংবা মূলধনের প্রারম্ভিক মূল্য কত, সমাপনী মূল্য কত, আমার দুইটা ভ্যালুই বের করার সূত্র এবং নিয়ম জানা থাকতে হবে। এবং লাস্ট হচ্ছে মুনাফা ও অমুনাফাভোগী প্রতিষ্ঠানের জন্য একটা বিবরণী ছক আছে, দুইটাই আমরা দেখব। মুনাফাভোগী প্রতিষ্ঠানের জন্য দেখব, অমুনাফাভোগী প্রতিষ্ঠানের জন্য দেখব। কজ এই দুইটা থেকেই ঘুরায় পেঁচায় প্রশ্ন আসে। খতে তোমাকে বলতে পারে মুনাফাভোগী, গতে বলতে পারে আয় ব্যয় বিবরণী বা উদ্বৃত্তপত্র, কিংবা খতে বলতে পারে অমুনাফাভোগী, গতে বলতে পারে উদ্বৃত্তপত্র বা প্রাপ্তি প্রদান হিসাব, এরকম বলতে পারে তোমাকে। সো দ্যাট ইজ ওয়াই সেফ মার্জিন থাকার জন্য আমি ভাইয়া দুইটা প্রতিষ্ঠানেরই ম্যাথ দেখে যাব। এবার ওটা দেখি ভাইয়া আমাদের কতে কি ধরনের প্রশ্ন আসতে পারে। সৃজনশীল ক, সৃজনশীল কতে যদি আমি তোমাদেরকে বলি, কতে প্রথম সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে প্রারম্ভিক মোট সম্পদ এবং মোট দায় নির্ণয় করা। এটা তোমাকে একসাথে নির্ণয় করা বলতে পারে, কিংবা ইন্ডিভিজুয়ালি নির্ণয় করা বলতে পারে, যে মোট সম্পদ এবং মোট দায়ের যোগফল কত, বা এই দুইটার মধ্যে পার্থক্য কত, কিংবা এই দুইটা আলাদা আলাদাও তোমাকে বের করতে বলতে পারে। সো প্রারম্ভিক মোট সম্পদ এবং মোট দায় তোমাকে আলাদাভাবে শিখতে হবে। এই হচ্ছে মোট পরিমাণ। ভাইয়া মোট পরিমাণ বলতে মোট যে কোনো কিছু পরিমাণ, মোট ক্রয়ের পরিমাণ, মোট বিক্রয়ের পরিমাণ, মোট চাঁদার পরিমাণ, মোট সম্পত্তির মূল্যের পরিমাণ, তোমাকে যে কোনো কিছুর মোট পরিমাণ জানতে যেতে পারে। এরপর হচ্ছে সমাপনী চলতি সম্পদ ও চলতি দায়। তার মানে তোমার চলতি সম্পদ এবং চলতি দায় নিয়েও তোমার আইডিয়া থাকতে হবে, সমাপনী ভ্যালুটা। এরপর হচ্ছে বকেয়া এবং অগ্রিম চাঁদার পরিমাণ, চাঁদা আয়ের পরিমাণ, এটা ইম্পর্টেন্ট। চাঁদা আয়ের পরিমাণ আমি যখন কোশ্চেন অ্যানালাইসিস করছি, চাঁদা আয়ের পরিমাণটা প্রায় আসছে। সো চাঁদা আয়ের পরিমাণ, বকেয়া চাঁদার পরিমাণ, অগ্রিম চাঁদার পরিমাণ, এরপর চাঁদা প্রাপ্তির পরিমাণ, এগুলো তোমার কাছে জানতে চায়। সো চাঁদা আয়ের পরিমাণ বলতে পারে, বা চাঁদার পরিমাণ বলতে পারে, শুধু চাঁদার পরিমাণ এটাও তোমাকে বলতে পারে। সো এগুলো একটু আমরা শিখে যাবো। এবার চলতি বছরে মুনাফা এবং ক্ষতির পরিমাণ, সো এগুলো ভ্যারাইটি সূত্র আছে, তোমরা যখন বইটা খুলবা তখন এই সূত্রগুলো দেখতে পারবা। সো এইগুলো হচ্ছে আমার কয়ের জন্য ফরজ আইটেম, এবং ইনশাল্লাহ আমি বলতে পারি এর বাইরে থেকে আসার চান্সেসটা খুবই কম। তুমি এখান থেকে 100% কমন পাবা ইনশাল্লাহ, ঠিক আছে? সো এরপর আমি বলি যে সৃজনশীল ক্ষয়ের জন্য কি আসতে পারে। সো ক্ষয়ের জন্য আয় ব্যয় হিসাব, মাত্র যেটা আমি প্রথমে বলে আসছি, যে আয় ব্যয় হিসাব প্রস্তুত বলতে পারে, এবং প্রারম্ভিক মূলধনের পরিমাণ জানতে চাইতে পারে, আয় ব্যয় বিবরণীর শুধুমাত্র আয়ের পরিমাণ নির্ণয় করতে বলতে পারে, কিংবা আয় ব্যয় বিবরণী শুধুমাত্র ব্যয়ের পরিমাণ। দেখছো, মানে আমি যে শুধুমাত্র আয় ব্যয় বিবরণী শিখলেই হচ্ছে তা না, ইন্ডিভিজুয়ালি আয় বের করা বলতে পারে, ইন্ডিভিজুয়ালি ব্যয়ও বের করা বলতে পারে। সো এটা আমার কাছে ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে মূলধন তহবিলের পরিমাণ নির্ণয় করতে বলতে পারে। এরপর এইটা একটু ইম্পর্টেন্ট, এটা একটু সময় মাথায় রাখবা, যে চলতি বছরের ব্যতিরিক্ত আয় বা আয় অতিরিক্ত ব্যয়ের পরিমাণ নির্ণয়, এটা সবচেয়ে বেশি আমি পাইছি, যে এইটা আমার কাছে মনে হয়েছে ইম্পর্টেন্ট, যে আয় অতিরিক্ত ব্যয়ের পরিমাণ বা ব্যয় অতিরিক্ত আয়ের পরিমাণ বের করো চলতি বছরের, অবভিয়াসলি। সো এইগুলো হচ্ছে আমার ক্ষয়ের জন্য ইম্পর্টেন্ট পয়েন্ট। এবং গয়ের জন্য যদি আমি তোমাদেরকে বলি, সো গয়ের জন্য যদি হয় তাহলে উদ্বৃত্ত পত্র। দেখছো, প্রথমেই বলছিলাম যে ভাইয়া উদ্বৃত্ত পত্র প্রস্তুত, এরা গয়ের জন্য অনেক অধ্যায়ে ফিক্সড টপিক, যে উদ্বৃত্ত পত্রের পরিমাণ বা উদ্বৃত্ত পত্র আমাকে প্রস্তুত করতে বলতে পারে। আয় ব্যয় হিসাব প্রস্তুত, উদ্বৃত্ত পত্রে শুধুমাত্র সম্পত্তি পাশের যোগফল, মানে পুরো উদ্বৃত্ত পত্র না, শুধু উদ্বৃত্ত পত্রের সম্পত্তি পাশের যোগফল জানতে যেতে পারে। এরপর বলছে মোট সম্পদ ও দায়ের পরিমাণ, তার মানে আলটিমেটলি এটাও উদ্বৃত্ত না, ঠিক আছে? সো মোট সম্পদ আলাদা জানতে চাইতে পারে, মোট দায়ের পরিমাণ আলাদা জানতে চাইতে পারে তোমার কাছে। আর্থিক বিবরণী প্রস্তুত, উদ্বৃত্ত পত্রের অপর নাম, মূলধন তহবিল নির্ণয়, এগুলো তোমার কাছে আসতে পারে। আমি গতে যতগুলা অ্যানালাইসিস করছি কোশ্চেন, সবচেয়ে বেশি ছিল হচ্ছে ভাইয়া আয় ব্যয় প্রস্তুত, উদ্বৃত্ত পত্র প্রস্তুত, মূলধন তহবিল প্রস্তুত, মূলত এগুলো বেশি ছিল। এবং আলটিমেটলি তুমি যদি পুরো উদ্বৃত্ত পত্র পড়ে যাও, বা পুরো তুমি আর্থিক অবস্থার বিবরণী বের করা কিভাবে করতে হয় সেটা যদি তুমি পড়ে যাও, তুমি এর মধ্যে থেকে যদি মোট সম্পদ বলে তুমি সেটাও বের করতে পারবা, মোট দায় বললে সেটাও বের করতে পারবা, ঠিক আছে? ইস্যু নাই। সো ইনশাল্লাহ ক খ গ যে সকল টপিকগুলো আলোচনা করলাম, এর বাইরে থেকে আসার মতো আর কিছু নাই আমাদের। অংশীদারি হচ্ছে আমার কাছে মনে হয় সবচেয়ে ইম্পর্টেন্ট এবং সবচেয়ে কনফিউজিং একটা টপিক, কারণ অংশীদার বিভিন্ন ক্যাটাগরির আছে। সো এই সকল ক্যাটাগরিটা পইরা পরীক্ষা হলে গিয়ে এই অধ্যায় থেকে ভালো করাটা একটু টাফ। সো যারা একটু দুর্বল আছো, অংশীদারিতে একটু বেশি প্রেশার দিও তোমরা, হ্যাঁ, যাতে ভুলটা কম হয়। সো এটা গুরুত্বপূর্ণ টপিকের মধ্যে প্রথমেই কি দাঁড়াচ্ছে, লাভ লোকসান বন্টন হিসাব, স্থায়ী মূলধন পদ্ধতি, অংশীদারদের মূলধন হিসাব
অংশীদারের চলতি হিসাব। মূলত দুইটা পদ্ধতিতে আমরা অংশীদার ব্যবসা হিসাবটা করি, একটা হচ্ছে স্থায়ী মূলধন পদ্ধতি আর একটা হচ্ছে পরিবর্তনশীল মূলধন পদ্ধতি। তো দুইটারই মনে করো তোমার মূলধন হিসাব বের করবে। স্থায়ী মূলধনে খালি আমার এক্সট্রা করে চলতি হিসাবটা বের করতে হয়, আর পরিবর্তনশীলে শুধুমাত্র অংশীদারদের মূলধন হিসাব বের করি আর লাভ লোকসান আবন্টন হিসাব বের করি। দুইটা আমার কাছে ইম্পর্টেন্ট, দুইটাই আসতে পারে। অংশীদার ব্যবসা থেকে যদি দুইটা প্রশ্ন আসে, একটা প্রশ্ন জানতে চাবে তোমার স্থায়ী চলতি হিসাবে, আর একটা প্রশ্ন জানতে চাবে হচ্ছে পরিবর্তনশীল। লিখা রাখো, এটাই আসবে, এটাই আসছে সব সময়। এবার মূলধনের সুদের বের করার নিয়ম শিখবা। উত্তোলনের সুদের পাশে স্টার দিয়ে রাখো। উত্তোলনের সুদ বিভিন্ন ক্যাটাগরি আছে, মাসের শুরুতে, মাসের মাঝামাঝি, মাসের শেষে, 2 মাস পর পর, 3 মাস পর পর, অর্ধবার্ষিক, সেইগুলো আলাদা আলাদা সূত্র আছে, এটা ইম্পর্টেন্ট উত্তোলনের জন্য। এরপর ঋণের সুদ, যে কিছু বলা না থাকলে 6% ইন্টারেস্ট, কমিশনের সুদ বের করতে বলতে পারে। এরপর কে কত টাকা মুনাফা ভোগের নিশ্চয়তা দিচ্ছে। আমাদের হয় না যে কে নিশ্চয়তা দিচ্ছে তার 15,000 টাকা মাস্ট পাবে। সো যদি 15,000 টাকা না পায় তাহলে কত টাকা দিবে, বা যদি ক আর খ মিলে কে নিশ্চয়তা দেয় যে তোমার 15,000 টাকা লাভ হবেই, তাহলে এর যদি 15,000 টাকা লাভ না হয়, এর কম হয়, 10,000 টাকা হইলো, তাহলে আরো এক্সট্রা 5,000 টাকা ক আর খ এর পকেট থেকে যাবে। সো কত টাকা দিবে, কত টাকা দিবে, এই সকল অ্যানালাইসিস গুলো ইম্পর্টেন্ট। সমন্বিত লাভ লোকসান হিসাব, মূলধন হিসাব ইম্পর্টেন্ট। এবং হালকা করে ম্যানেজমেন্টের মতো কিছু থিওরি, ম্যানেজমেন্টে আমরা যেরকম অংশীদারি ব্যবসায় কিছু থিওরি পড়ছি, অংশীদারদের প্রকারভেদ, বিলোপ সাধনের প্রকারভেদ, এই যে আমাদের বইয়েও আছে অ্যাকাউন্টিং এ, এগুলো একটু দেখে যাবা, এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। ওকে, এবার কতে আসি। কতে আমাকে কি বলছে দেখো, মোট উত্তোলনের পরিমাণ, মোট মূলধন, মোট বেতন, কমিশন, ঋণের পরিমাণ নির্ণয় করব, এটা আমার কাছে ইম্পর্টেন্ট। ঋণের মূলধনে উত্তোলনের সুদের পরিমাণ নির্ণয় করা, এটাও ইম্পর্টেন্ট। প্রারম্ভিক মূলধনের পরিমাণ, যে কোনো অংশীদারের প্রারম্ভিক মূলধনের পরিমাণ জানতে যেতে পারে, যে ক এর প্রারম্ভিক মূলধনের পরিমাণ কত, খ এর প্রারম্ভিক মূলধনের পরিমাণ কত, এইভাবে জানতে যেতে পারে। এবং কোন হিসাব প্রস্তুত করো, হিসাব মানে খতিয়ান, যে কোনো অংশীদার একটা খতিয়ান প্রস্তুত করতে বলতে পারে তোমাকে কতে, ইয়েস কতে তোমাকে প্রশ্ন করতে পারে। এবং অংশীদারদের পূর্ণ সমন্বিত মূলধনের বন্টনও তোমাকে ক নাম্বারে জানতে চাইতে পারে। ইনশাল্লাহ এই টপিক গুলো বাদে কতে ইউজুয়ালি আর কিছু জানতে চায় না। এবার যদি আমি খ নিয়ে আলোচনা করি, সৃজনশীল প্রশ্ন খ, খতে লাভ লোকসান সমন্বয় হিসাব আসবে। অংশীদারদের প্রাপ্য মুনাফা, যে কোনো অংশীদারের প্রাপ্য মুনাফা, যে একটা যে কোনো অংশীদার খ ক গ, যে কোনো অংশীদার প্রাপ্য মুনাফা কত টাকা সেটা তোমাকে জানতে চাইতে পারে। কিংবা 3টা অংশীদারেরই প্রাপ্য মুনাফা তোমাকে জানতে চাইতে পারে, এটা আসবে। লাভ লোকসান আবন্টন হিসাব, এটা ইম্পর্টেন্ট, এটা আসতে পারে। অংশীদারদের মোট উত্তোলন, ঋণের পরিমাণ, সুদের পরিমাণ জানতে চাইতে পারে। প্রারম্ভিক মূলধনের পরিমাণ জানতে চাইতে পারে। লাভ লোকসান আবন্টন হিসাবে মোট ব্যয় এবং মোট আয়ের ইন্ডিভিজুয়াল ছক জানতে চাইতে পারে, যে তুমি লাভ লোকসান হিসাব, আবন্টন হিসাব তৈরি করছো, এখানে মোট আয়ের পরিমাণ কত, মোট ব্যয়ের পরিমাণ কত, ইন্ডিভিজুয়ালি জানতে চাইছে। সো এইটাই একটু তোমাদের দেখে যেতে হবে, এটা আমি দেখছি অনেক জায়গায় আসছে, অনেক বোর্ডে। ঠিক আছে, সো এবার যদি গ নিয়ে কথা বলি, গ নিয়ে হচ্ছে অংশীদারদের মূলধন হিসাব, এটা তো মাস্ট, এটা অনেক জায়গায় আসে প্রশ্ন। এবং মূলধনের সুদ, মুনাফা বা ক্ষতির অংশ, বেতন, উত্তোলনের সুদের জাবেদা, অনেকে তোমরা জাবেদা পড়ে জানো, অংশীদারের জাবেদাও ইম্পর্টেন্ট, জাবেদাও আসতে পারে। এরপর হচ্ছে সমন্বিত মূলধন, ইম্পর্টেন্ট, সমন্বিত মূলধন আসতে পারে। লাভ ক্ষতির সমন্বয় হিসাব আসতে পারে। এরপর সমাপনী মূলধনের পরিমাণ নির্ণয় করতে বলতে পারে। যে কোনো হিসাব মানে যে কোনো কিছুর খতিয়ান প্রস্তুত করতে বলতে পারে, যে কোনো কিছুর খতিয়ান প্রস্তুত করতে বলতে পারে। এরপর অংশীদারদের পূর্ণ সমন্বিত মূলধন হিসাব প্রস্তুত করতে বলতে পারে। সো তোমাদের ভাইয়া আমি যে সকল আইটেম গুলো বলে দিচ্ছি, ইনশাল্লাহ বড় ধরনের দুর্ঘটনা না ঘটলে 5%, 10%, 50%, 60%, 70% না, ইনশাল্লাহ 100% কমন পাবা। গতে এইগুলার বাইরে থেকে কোশ্চেন আসা কোনোভাবেই চান্স নাই। যদি বললাম তো বড় লেভেলে কোনো দুর্ঘটনা না ঘটে, আসতে পারবে না। হয়তো ম্যাক্সিমাম কি হবে, ক্ষয়েরটা গতে চলে গেছে বা গয়েরটা খতে চলে গেছে। এই সকল কিছু ভাইয়া ক্ষয়ের জন্য ইম্পর্টেন্ট, গয়ের জন্য ইম্পর্টেন্ট, ম্যাক্সিমাম হয়তো ওলট পালট হয়ে যাবে যে এই সবগুলো অধ্যায়ের ক্ষেত্রে, কিন্তু কোশ্চেনের প্যাটার্নই চেঞ্জ, এরকম হবে না ইনশাল্লাহ। ঠিক আছে, এবার আসো, এবার আমি নগদ প্রবাহ বিবরণী জানতে চাই, হুইচ ইজ মানে ইম্পর্টেন্ট এন্ড ইজি চ্যাপ্টার। গুরুত্বপূর্ণ টপিকের মধ্যে ভাইয়া বিসমিল্লাহ বলে প্রথমে আমি হাত দিব হচ্ছে পরিচালন সংক্রান্ত কার্যক্রম আমার জানতে হবে।
মানে পরিচালন, বিনিয়োগ এবং অর্থ সংক্রান্ত সবগুলা কার্যক্রম এর সম্পর্কে আমার জানতে হবে, এবং সবগুলোর মানে উপরে যা যা পড়াইছি এই সবগুলোর নগদ আগমন অর্থের এবং নির্গমন দুইটা আমার জানতে হবে, যে পরিচালন কার্যক্রমের নগদ আগমন, নগদ বহির্গমন বা নির্গমন, এরপর তোমার অর্থায়ন সংক্রান্ত কার্যক্রমের নগদ আগমন এবং নগদ নির্গমন, বিনিয়োগ সংক্রান্ত কার্যক্রমের নগদ আগমন এবং নগদ নির্গমন, আমাকে এগুলা জানা থাকতে হবে। বলছে নগদ প্রবাহ বিবরণী পরোক্ষ পদ্ধতি এবং নগদ প্রবাহ বিবরণী প্রত্যক্ষ পদ্ধতি। এই কয়টা ইনশাল্লাহ কয়টা, ছয়টা। এই ছয়টা টপিক তুমি যদি গুরুত্ব সহকারে ভালো মতো পড়ো তাহলে ভাইয়া ইনশাল্লাহ নগদ প্রবাহ বিবরণীতে এর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ টপিক নাই। সৃজনশীল ক তে কি আছে একটু দেখি। সৃজনশীল ক তে আছে অনগদ লেনদেনের পরিমাণ, চলতি সম্পদ চলতি দায়ের পরিমাণ, সম্পদের বিক্রয়জনিত লাভ বা ক্ষতির পরিমাণ, যে একটা সম্পত্তি এত টাকায় ক্রয় করছি, বিক্রয় করছি, অবস্থায় কত, এরকম তোমাকে বলতে পারে। ক্রয় মূল্য নির্ণয়, পরোক্ষ পদ্ধতিতে পরিচালন, অর্থায়ন, বিনিয়োগ কার্যক্রমের নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত, বিক্রিত সরঞ্জাম বাবদ নগদ আন্তঃপ্রবাহের পরিমাণ, মানে যত টাকা তুমি বিক্রি করছো, সেই একটা সরঞ্জাম তুমি বিক্রি করছো, সেই সরঞ্জাম বিক্রি বাবদ তোমার নগদ কয় টাকা আসছে, ওয়ান কাইন্ড অফ লাভ ক্ষতি। এরপর হচ্ছে নগদ প্রবাহের অন্তর্ভুক্ত হবে না, এটা ইম্পর্টেন্ট, এমন অনগদ কার্যক্রমের টাকার পরিমাণ নির্ণয় করতে বলছে, সম্পত্তির বিক্রয় মূল্য নির্ণয় করতে বলবে, অথবা প্রত্যক্ষ পদ্ধতিতে পরিচালন, অর্থায়ন বা বিনিয়োগ কার্যক্রমের নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত। তার মানে ভাইয়া তুমি যদি একটু লক্ষ্য করো, গুরুত্বপূর্ণ টপিক যদি তুমি পড়ো তাহলে ভাইয়া ক খ গ তিনটাই তোমার কভার হবে। গুরুত্বপূর্ণ টপিক যদি পড়ো তাহলে ক খ গ তোমার তিনটাই আমাদের কভার হবে ইনশাল্লাহ, ঠিক আছে। এবার খতে আসি। খতে কি বলছে? সেম, পরোক্ষ পদ্ধতিতে নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত, প্রত্যক্ষ পদ্ধতিতে নগদ বিবরণী প্রস্তুত। এরপর শুধুমাত্র কোন পদ্ধতির কথা বলা নেই, শুধুমাত্র নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত। পরোক্ষ পদ্ধতিতে নিট নগদ প্রবাহ জানতে চাইছে, প্রত্যক্ষ পদ্ধতিতে নিট নগদ প্রবাহ জানতে চাইছে। এরপর চলতি সম্পদ চলতি দায়ের পরিমাণ কত, দুইটা পরিমাণ কত, যোগফল। এবার হ্রাস বৃদ্ধির সংখ্যা জানতে চাইছে, যে সম্পত্তি কত টাকা হ্রাস পায়, সম্পত্তি কত টাকা বৃদ্ধি পাইছে, এগুলো জানতে চাবে। এরপর প্রাপ্য হিসাবের নিকট থেকে নগদ প্রাপ্তির এবং প্রদেয় হিসাবকে নগদে পরিশোধ, মানে প্রাপ্য হিসাব থেকে কয় টাকা নগদে পাইছো এবং প্রদেয় হিসাবকে কয় টাকা নগদ দিছো, নগদের আন্তঃপ্রবাহ এবং নগদের বহিঃপ্রবাহ, এইটা তোমাকে খতে জানতে চাইবে। এই বলতে যে কোনো হিসাব প্রস্তুত, ভাইয়া হিসাব প্রস্তুত মানেই খতিয়ান, মানে আলটিমেটলি ভাই তুমি দেখো প্রত্যক্ষ পরোক্ষ পদ্ধতি, আমি কিন্তু এটাও কতে বলে দিছি, প্রত্যক্ষ পরোক্ষ পদ্ধতি, দেখছো, প্রত্যক্ষ পরোক্ষ পদ্ধতি। ইভেন তো তোমার যে কোনো, ভাইয়া আমি একটা জিনিস খেয়াল করছি, এটা শুধুমাত্র নগদ প্রবাহ বিবরণী বলে না, যে কোনো অধ্যায়ের গুরুত্বপূর্ণ টপিক গুলো যদি তুমি পড়ো, তুমি ক খ গ তিনটে অ্যান্সার করতে পারবা। তো গুরুত্বপূর্ণ টপিকটা একটু কষ্ট করে এটাতে পড়তে হবে, তাহলে তোমাকে ইন্ডিভিজুয়ালি ক খ গ নিয়ে চিন্তা করা লাগবে না। এবার গতে কি ভাইয়া, খ আর গ এই অধ্যায়ে প্রায় সেম, এই অধ্যায়ে প্রায় সেম, ঠিক আছে। তুমি একটু যদি ভালো করে খেয়াল করো, প্রায় সেম। সো যেটা তোমার ক এর জন্য আসতে পারে সেটা খ এর জন্য আসতে পারে, গ এর জন্য আসতে পারে। সো খ আর গ ইনডাইরেক্টলি বোথ আর সেম। তাহলে আলটিমেটলি আমি যদি এক কথায় বলতে চাই, নগদ প্রবাহতে কি ইম্পর্টেন্ট, প্রত্যক্ষ পরোক্ষ পদ্ধতি জানা এবং সবগুলার অর্থায়ন, বিনিয়োগ এবং তোমার অর্থায়ন আছে, বিনিয়োগ আছে এবং পরিচালন আছে, এই তিনটার কার্যক্রমের নগদ আন্তঃপ্রবাহ, নগদ বহিঃপ্রবাহ, এগুলা দ্বারা শেষ, খেলা এখানে শেষ। চলতি সম্পদ চলতি দায়ের পরিমাণ তুমি আর্থিক বিবরণীতে অলরেডি করে আসছো, তোমার এগুলো নিয়ে প্যারা নেওয়ার কিছু নেই। তুমি কোনটা নিয়ে প্যারা নিবা, কোনটা তোমার কাছে মোর ইম্পর্টেন্ট, যেটা তুমি পারো না, যেটা এই অধ্যায়ের স্পেশালিটি, তুমি সেটা নিয়ে ইম্পর্টেন্ট দিবা। সো এরপর আমরা আসি হচ্ছে তোমাদের একটা অ্যাকাউন্টিং এ স্পেশাল কোর্স আছে, যা এইচএসসি 26 এবং 27 ব্যাচ যারা আছো তোমরা, তারা শুধুমাত্র অ্যাকাউন্টিং এ যদি তুমি একদম ফ্রুটফুলি কাজে লাগাইতে চাও, তোমার যদি মনে করো আমি অ্যাকাউন্টিং এ এইচএসসি থেকেই, এখন থেকে টেস্ট পরীক্ষার পর থেকেই আমি এইচএসসি তেও A+ পাওয়ার জন্য অ্যাকাউন্টিং পড়বো এবং আমার অ্যাডমিশনের প্রিপারেশন যাতে নেওয়া হয়ে যায় আস্তে ধীরে, সেই জন্য তোমরা কোনো কোর্স খুঁজতেছো, তাহলে ভাইয়া অ্যাকাউন্টিং 1.0 একমাত্র তোমাদের জন্যই। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এই কোর্সের দাম হচ্ছে মাত্র 999 টাকা। এবং এই কোর্সে তুমি
40টার উপরে লাইভ ক্লাস পাচ্ছ, তোমার 20টা অধ্যায় আছে, তুমি 40টার উপরে লাইভ ক্লাস পাবা, তুমি 40টা প্রিমিয়াম নোট পাবা, তুমি 20টার অধিক বোর্ড স্ট্যান্ডার্ড এক্সাম হবে, তোমার একটা কম্প্যাক্ট বুক পাবা, মানে তুমি একটা অ্যাকাউন্টিং এর ফুল বই পাচ্ছ। তার মানে যেই বইয়ে তোমার ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার ইন ডিটেলস তোমার দেওয়া আছে, গুরুত্বপূর্ণ টপিক, 100টা এমসিকিউ, 20টা সৃজনশীল, অধ্যায় শেষ। আমি এইভাবেই সাজাইছি, কারণ তোমাদের আমাদের ট্রেডিশনাল যে বইগুলা, এই বইগুলো দেখা যায় যে অনেক প্যারা হয়, অনেক এক্সেস টপিক দেওয়া থাকে, আমি গুরুত্বপূর্ণ টপিকটা বাছাই করতে পারি না, বোর্ড কোশ্চেনে যথেষ্ট সম্ভার নাই। তো ওই সকল ল্যাকিং গুলো ইনশাআল্লাহ আমি আমার এই বইয়ে ক্লিয়ার করে দিয়েছি। তো তোমরা এই বই, তোমরা যদি অ্যাকাউন্টিং এ যদি তোমরা প্রথম পত্র, দ্বিতীয় পত্রের বইও কিনতে যাও বাজারে, তারপর 1000 টাকার উপরে চলে যাবে, তুমি ভাইয়া 999 টাকায় তুমি একটা বই পাচ্ছ, প্লাস একটা কোর্সও পেয়ে যাচ্ছ, সম্পূর্ণ 999 টাকা। তো যারা যারা মানে অ্যাকাউন্টিং নিয়ে বেস্ট হতে চাও, জয়েন দি বেস্ট ইনশাআল্লাহ। হ্যাঁ, ওকে। তো এবার আমরা আলোচনা করব হচ্ছে যৌথ মূলধনী কোম্পানির মূলধন, এটার অপর নাম হচ্ছে শেয়ার ইস্যু। আমরা এখন আলোচনা করব হচ্ছে শেয়ার ইস্যু নিয়ে। তো শেয়ার ইস্যুর গুরুত্বপূর্ণ টপিক ভাইয়া কি কি হইতে পারে, একটু তোমরা চোখ বুলাও। সেটা হচ্ছে শেয়ারের শ্রেণী বিভাগ ফার্স্ট, এবং ঋণপত্রের শ্রেণী বিভাগ। এইটা ভাইয়া আমার এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, যে শেয়ারের শ্রেণী বিভাগ কয়টা, বন্ডের বা ঋণপত্রের শ্রেণী বিভাগ কয়টা, আমরা এগুলো স্কিপ করে যাই, কিন্তু এমসিকিউতে এগুলো থেকে প্রশ্ন আসে, তুমি একটু অ্যানালাইসিস করে দেখবা আমি রাইট না রং। সো এটা একটু ইম্পর্টেন্ট যে শেয়ারে কয়টা শ্রেণীবিভাগ, বিলম্বিত শেয়ার, অগ্রাধিকার শেয়ার, সাধারণ শেয়ার, বন্ডের শ্রেণীবিভাগ অনেকগুলো আছে, সেগুলো একটু পড়বা এমসিকিউর জন্য। এরপর শেয়ারের অধিহার, সমহার এবং অবহার, এগুলো নির্ণয় করাটা একটু পড়বা। এরপর জাবেদা, ভাইয়া জাবেদা ইম্পর্টেন্ট। তো জাবেদা ইউজুয়ালি আমি, যারা আমার শেয়ার ইস্যু ক্লাস করছো তারা জানো আমি কত মানে শেয়ার ইস্যুটা ফাটায় পড়ায় দিই। তো শেয়ার ইস্যু জাবেদা মূলত 3টা হয়। প্রথম জাবেদা হচ্ছে শেয়ার আবেদন করতে, এটা জাবেদা। 2 নম্বর জাবেদা হয় শেয়ার বন্টনের জাবেদা। 3 নম্বর হয় শেয়ার ফেরত দিচ্ছে, এটা জাবেদা। 4 নম্বর জাবেদা হয় অবলেখকে কমিশন, ব্যাংক চার্জ এবং অন্যান্য। তো টোটাল আমার শেয়ার ইস্যু অধ্যায় জাবেদা হয় 4 লেভেলের। একটা হচ্ছে শেয়ার আবেদন করতে, এটা জাবেদা হয় ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। 2 নম্বর হয় হচ্ছে শেয়ার বন্টনের জাবেদা, শেয়ার আবেদন হিসাব ডেবিট, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট, অধিহার থাকলে অধিহার ক্রেডিট, অপহার থাকলে অপহার ডেবিট। এবং 3 নম্বর হচ্ছে শেয়ার ফেরতের জাবেদা, ব্যাংক হিসাব ক্রেডিট, শেয়ার আবেদন হিসাব ডেবিট। আর লাস্ট হচ্ছে অবলেখক কমিশন, ব্যাংক চার্জ, যেগুলো হলো অবলেখক কমিশন, ব্যাংক চার্জ, ডেবিট। এরপর হচ্ছে ব্যাংক ক্রেডিট। তো এই জাবেদাটা একটু আমাদের ইম্পর্টেন্ট আসবে। এরপর হচ্ছে আর্থিক অবস্থা বিবরণী, এটা আমার কাছে ইম্পর্টেন্ট আসবে। খতিয়ানা আমার কাছে ইম্পর্টেন্ট। এরপর রাইট শেয়ার, বোনাস শেয়ার, এটা এগুলোর জাবেদা জানা ইম্পর্টেন্ট। রাইট শেয়ার জাবেদা কি, বোনাস শেয়ার জাবেদা কি, এগুলোর কাজ কি, এগুলো জানবা। এবং যে কোনো ধরনের জাবেদার জন্য প্রস্তুত থাকতে হবে, এটা অনেক লেভেলে জাবেদা আসে। সো এটা হচ্ছে গুরুত্বপূর্ণ টপিক। সো সৃজনশীল কতে আবার কি আসবে, শেয়ার অবহার এবং অধিহারের পরিমাণ আমার নির্ণয় করতে বলবে। ইস্যুকৃত শেয়ারের সংখ্যা এবং মূলধনের পরিমাণ নির্ণয় করতে বলবে। বাজারে ইস্যুকৃত প্রাপ্ত আবেদনের সংখ্যা জানতে যেতে পারে, যে বাজারে কয় টাকা শেয়ার ইস্যু করছো এবং বাজারে ইস্যু করা শেয়ার তুমি কয়টা আবেদন পাইছো, এইগুলোর সংখ্যা এবং টাকার পরিমাণ তোমাকে জানতে যেতে পারে। জাবেদা জানতে যেতে পারে। অতিরিক্ত আবেদনকৃত শেয়ারের সংখ্যা এবং এই বাবদ ফেরত টাকার পরিমাণ জানতে যেতে পারে। অবলেখকের কমিশন, ব্যাংক চার্জ এবং অন্য যে কোনো কিছুর পরিমাণ জানতে যেতে পারে। সংরক্ষিত মূলধনের পরিমাণ জানতে যেতে পারে। কোম্পানির অবিলিখিত মূলধনের পরিমাণ জানতে যেতে পারে। তো মনে করো অবিলিখিত মানে হচ্ছে যেটা তুমি বিলি করতে পারো নি। সো মনে করো তোমার কোম্পানি ইস্যু করছিল 70,000 শেয়ার, তুমি আবেদনই পাইছো হচ্ছে 60,000 শেয়ারের, তাহলে তুমি বাকি 10,000 শেয়ার বিলি করতে পারো নি। সো এটা হচ্ছে অবিলিখিত শেয়ারের পরিমাণ। এরপর সম্পদ ক্রয় বাবদ অধিহারের পরিমাণ জানতে যেতে পারে, যে তুমি অধিহার মনে করো 11 টাকায় শেয়ার সেল করছো, 10 টাকা এটার ভ্যালু, 1 টাকা হচ্ছে অধিহার। সো এবার সম্পত্তি কেনার ক্ষেত্রে তুমি মনে করো 100টা শেয়ার ইস্যু করছো, সো 100টা শেয়ার নিশ্চয়ই অধিহারের মূল্য ইস্যু করবা, তাহলে 100টা শেয়ারে 1 টাকা করে কয় টাকা হয়, 100 টাকা হয়। সো এটা হচ্ছে তোমার সম্পত্তি বাবদ অধিহারের পরিমাণ। এবং হচ্ছে আবেদনকৃত শেয়ারের সংখ্যা এবং বিলুকিত শেয়ারের সংখ্যা নির্ণয় করো। কসম ভাইয়া ইনশাল্লাহ আল্লাহ যদি সব দিক দিয়ে সহি সালামত রাখে আমাদেরকে, কতে এই লেভেলের বাইরে কোনো প্রশ্নই আসবে না। এখানে যা বলছি কতে ঠিক সেম লেভেলের প্রশ্ন আসবে। এবার খতে বলি, খতে কি কি আসবে। খতে আসে ভাইয়া সাধারণত কতে যা পড়াইছি সেগুলো আসবে, নাইলে জাবেদা আসবে, নাইলে খতিয়ান, যেটাকে আমরা একটা বলি হিসাব প্রস্তুত, এইটা আসতে পারে। ঠিক আছে। সো খতে আমার ইম্পর্টেন্ট কি, খতে যা বলতে সেগুলাই, এবং জাবেদা এবং হচ্ছে খতিয়ান, মূলত এইটাই আমার খ এর জন্য ইম্পর্টেন্ট।
গ এর জন্য কি ইম্পর্টেন্ট ভাইয়া? গ এর জন্য ইম্পর্টেন্ট হচ্ছে যে কতে যা পড়াইছি, জাবেদা খতিয়ান শেয়ার হোল্ডারদের সত্ত্বের পরিমাণ বের করতে বলতে পারে গতে, অথবা আর্থিক অবস্থার বিবরণী বের করতে বলতে পারে উদ্বৃত্ত পত্র, উদ্বৃত্ত পত্র বের করতে বলতে পারে। আমাকে মোটামুটি এই আইটেমগুলো যদি আমাদেরকে বের করতে বলা হয়, তাহলে ইনশাল্লাহ আমরা বুঝবো যে আমাদের এই অধ্যায়ে এর বাইরে আসলে আসার মতো কিছু নাই। ক খ গ সব সেম ক্যাটাগরির, আমি আশা করি ভাই তোমরা সবাই বুঝে গেছো। আমি আশা করি তোমাদের এই অধ্যায় নিয়ে আর কোনো লেভেলের প্রশ্ন নাই। এরপর আমরা চলে যাই হচ্ছে আমাদের আজকের মূল আকর্ষণ, আর্থিক অবস্থার বিবরণী বা আর্থিক বিবরণী, যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী, এবং এগুলোর গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আজকে আমাদের বিস্তর আলোচনা হবে ইনশাল্লাহ। হ্যাঁ, সো দেখো আমাদের প্রথমেই আসবে হচ্ছে আর্থিক বিবরণী বিভিন্ন অংশ। মানে আর্থিক বিবরণী অংশ হচ্ছে 5টা: বিষয়টা বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী বা সংরক্ষিত বিবরণী, নগদ প্রবাহ বিবরণী, আর্থিক অবস্থা বিবরণী, টিকা, ফুটনোট বা পাদটিকা। এবং বিষয়টা বিবরণী দুই ধরনের ছক আছে, একটা হচ্ছে বহুপদী, একটা হচ্ছে একপদী, এক ধাপ বিশিষ্ট, বহু ধাপ বিশিষ্ট। আয় ও ব্যয় শ্রেণী বিভাগ, মুনাফা ও মূলধন জাতীয় আয় ব্যয়, মালিকানা সত্ত্ব বিবরণী এবং সংরক্ষিত বিবরণী, এবং আর্থিক অবস্থা বিবরণী, সম্পদ ও দায়ের বিভিন্ন শ্রেণী বিভাগ, যে স্থায়ী সম্পদ কোনটা, এরপর তোমার প্রাথমিক খরচাবলী কই যাবে, অলিক সম্পদ কই যাবে, এরপর তোমার স্থায়ী সম্পদ কই যাবে, এগুলা দায়ের মধ্যে আছে দীর্ঘমেয়াদী দায়, চলতি দায়, সঞ্চিতি উদ্বৃত্ত, এগুলো দায়ের পাশে যায়। এবং বিভিন্ন লেভেলের সমন্বয় আছে, সমন্বয়গুলো আমার কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট। সমাপনী মজুদ পণ্যে বিভিন্ন লেভেলের সমন্বয় থাকতে পারে: আগুনে বিনষ্ট পণ্য, ক্রয় বিক্রয়, ফেরত, বকেয়া, অগ্রিম, সাপ্লাইজ, বিজ্ঞাপন, মূলধন ও উত্তোলনের সুদ, অবচয়, অনাদায়ী পাওনা, অনাদায়ী পাওনা সঞ্চিতি, ভ্যাট, চালানি পণ্য, সংরক্ষিত বিবরণী, বিভিন্ন অংশ, যেরকম ঘোষণাকৃত লভ্যাংশ আছে, এরপর আমার আরো বিভিন্ন টাইপের লভ্যাংশ থাকবে, ঘোষণাকৃত লভ্যাংশ, বিলিখিত লভ্যাংশ, এগুলার আমরা বিভিন্ন অংশ আমরা সমন্বয় দেওয়া থাকে, সেগুলা শেয়ার, সঞ্চিতি, উদ্বৃত্ত এবং অন্যান্য। সো আলটিমেটলি তুমি যদি এই যা যা বললাম, অর্থাৎ আমার বিষয়টা বিবরণী, আয় বিবরণী, সংরক্ষিত বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী, আর্থিক অবস্থা বিবরণী এবং সমন্বয় নিয়ে যদি কাজ করো, তাহলে তোমাকে আর্থিক বিবরণীতে কেউ আটকাতে পারবে না। ভাইয়া দিন শেষে আর্থিক বিবরণী আমরা যে ভয় পাই, আমাদের আর্থিক বিবরণী যে বিভিন্ন গ্যাপ, আর্থিক বিবরণী আমাদের যে বিভিন্ন জিজ্ঞাসা, এইগুলা আলটিমেটলি হচ্ছে আমার সবই এইগুলোর মধ্যে সীমাবদ্ধ। আমি যদি এগুলো করি, তাহলে আমাকে ইনশাল্লাহ এই জায়গায় কেউ আটকে দিতে পারবে না। আমার এবার প্রশ্ন আসতে, ভাইয়া ক এর মধ্যে কি আসবে? ভাইয়া এক কথায় ক এর মধ্যে প্রথমে আসে ছোট ছোট অংশ, ছোট ছোট অংশ, ছোট ছোট অংশ। ছোট ছোট অংশের মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমার যেরকম বিক্রিত পণ্যের ব্যয়, এরকম, কিংবা তোমার আসতে পারে চলতি সম্পদ এবং চলতি দায়, এরপর আসতে পারে তোমার পরিচয়, এরপর তোমার আসতে পারে হচ্ছে পরিচালন মুনাফা, পরিচালন মুনাফা, এবার মনে করো তোমার যে কোনো ধরনের খরচের পরিমাণ, খরচের পরিমাণ, এরপর বকেয়া অগ্রিমের পরিমাণ। মানে এইগুলা থেকে বাহিরে আর কিছু তেমন কতে আসে না। আমি কতে কেন লিখাই দিই জানো ভাইয়া? যে তুমি আলটিমেটলি, আমি যদি কতে স্পেসিফিক্যালি বলে দিই, খতে বলে দিই, গতে বলে দিই, তখন তুমি ফুল ছকটা পড়বা না। তুমি যদি বিষয়টা বিবরণী ফুল ছকটা পড়ো, তুমি যদি আর্থিক অবস্থা বিবরণী ফুল ছক পড়ো, তোমার ক খ গ তিনটেই কভার হয়ে যাবে। আমরা ইউজুয়ালি স্টুডেন্টদেরকে অভ্যাস করাই যে ভাইয়া কতে এটা আসবে, খতে এটা আসবে, গতে এটা আসবে। সব অধ্যায়ের জন্য ঠিক আছে, আর্থিক অবস্থা বিবরণীর জন্য এটা জায়েজ না। কারণ আর্থিক বিবরণীতে তুমি যখন পুরো ছকটা পড়বা, পুরো অধ্যায় সম্পর্কে তোমার তখন নলেজ হয়ে যাবে। তুমি কতে আসুক, খতে আসুক, গতে আসুক, তুমি তখন পারবা। ঠিক আছে? সো ভাইয়া খ এবং গতে দেখা যায় সেম ক্যাটাগরি বা সেম লেভেলের প্রশ্ন আসে। যেরকম সবার আগে আসতে পারে সংরক্ষিত আয় বিবরণী তৈরি করো। সংরক্ষিত আয় বিবরণী তৈরি করতে তোমাকে নিট মুনাফা দেওয়া থাকতে পারে, সংরক্ষিত আয় বিবরণী প্রস্তুত করো। এরপর নিট মুনাফা প্রস্তুত করো। নিট মুনাফা প্রস্তুত করার ক্ষেত্রে অবশ্যই কর বাদ দিতে হবে। ঠিক আছে, কর বাদ দিতে হবে, করটা আমার এখানে ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে আমার উদ্বৃত্ত পত্র, সম্পূর্ণ আর্থিক অবস্থা বিবরণী প্রস্তুত করতে বলতে পারে। ঠিক আছে, এরপর আমাকে পুরা তোমার বিষয় বিবরণী প্রস্তুত করতে বলতে পারে। ঠিক আছে, তুমি ভাইয়া ক খ গ
তিনটার জন্যই ভাইয়া এই ছকগুলো পড়ো। তোমাকে মহাকাশ থেকেও যদি প্রশ্ন আসে, তোমাকে আর্থিক অবস্থা বিবরণীতে কেউ আটকাইতে পারবে না ইনশাল্লাহ। এবং সবচেয়ে মেজর পার্ট হচ্ছে ভাইয়া সমন্বয়ের দিকে একটু খেয়াল রাখবা, ঠিক আছে? সমন্বয় যদি তুমি পারো, সমন্বয় আইটেমগুলো সম্পর্কে তোমার যদি গভীর ধারণা থাকে, তাহলে তোমার আর্থিক বিবরণী তোমার জন্য পানি ভাত শেষ। এত কঠিন একটা অধ্যায়, বাট এটুকু আলোচনা। ইট ইজ অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ছক পড়বা, সমন্বয় পড়বা, মহাকাশ থেকে যদি প্রশ্ন করে, আজকে যদি লুকআপে চলে এসে প্রশ্ন করে তোমাদের ইন্টারমিডিয়েটের জন্য, তুমি এটা পারবা। ওকে, এরপর হচ্ছে ভাই আমার আর্থিক বিবরণী বিশ্লেষণ। এটা কিছু গুরুত্বপূর্ণ টপিক। সো আর্থিক বিবরণী বিশ্লেষণের অপর নাম হচ্ছে ভাইয়া অনুপাত বিশ্লেষণ, ঠিক আছে? অনুপাত বিশ্লেষণ। সো গুরুত্বপূর্ণ টপিক গুলোর মধ্যে ভাইয়া প্রথমে আসবে হচ্ছে সকল ধরনের অনুপাত আমি পড়বো। অনুপাতের শ্রেণী বিভাগ তোমার জানা লাগবে, যে তারল অনুপাতে কি কি আছে, মুনাফা অর্জন ক্ষমতা যাচাই অনুপাতে কি কি আসে, সচ্ছলতার অনুপাত যাচাই কি কি আসে, এবং পরিচালন দক্ষতা যাচাই অনুপাতে কি কি আসে। তোমাকে অনুপাতে শ্রেণীগুলো তোমার কাছে জানতে হবে। সো তারল অনুপাতে যেরকম চলতি দায়, চলতি অনুপাত, কার্যকরী মূলধন অনুপাত আসবে। মুনাফা অর্জনে যেরকম তোমার মোট মুনাফা অনুপাত, নিট মুনাফা অনুপাত আসবে। এইরকম তোমাকে প্রত্যেকটা ক্লাসিফিকেশন জানতে হবে। আদর্শমান, প্রত্যেকটা অনুপাতের আদর্শমান তোমাকে জানা লাগবে, কারণ গতে মোস্ট অফ টাইম তোমাকে মন্তব্য করতে পারে। যে তোমরা মন্তব্য করো যে প্রতিষ্ঠানের সাথে তোমার অ্যাকচুয়ালি চলতি অনুপাতের অবস্থা কিরকম, কার্যকরী মূলধনের অবস্থা কিরকম, মজুদ আবর্তন অবস্থা কিরকম, তোমাকে তুলনা করতে পারে। তো তখন তোমার আদর্শমান জানাটা জরুরি। এবং অতিরিক্ত কিছু অন্যান্য সূত্র আছে, যেরকম মূলধন গিয়ারিং আছে, বিনিয়োজিত মূলধনের পরিমাণ আছে। বিনিয়োজিত মূলধনের পরিমাণ আমার দুইটা সূত্র আছে, সম্পত্তির প্রেক্ষাপটে, দায়ের প্রেক্ষাপটে। সো এরকম কিছু তোমার অতিরিক্ত সূত্র আছে যেগুলো তোমরা পড়বা। এবার ক খ গতে কি কি আসবে ভাই, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তুমি অনুপাতের সব সূত্রগুলো পড়বা বিসমিল্লাহ বইলা। এখন তোমরা বলবা যে ভাইয়া সব সূত্র পড়লে আমি আপনার ক্লাস কেন দেখতেছি? ঠিক আছে, আমি মানে নাম বলে দিতে চাই না, কিন্তু বইলা দিয়ে মানে তোমাকে যেরকম উদ্দীপকে দেওয়া থাকবে প্রশ্ন, তোমাকে উদ্দীপকে রেয়ামিল বলো বা সবকিছু দেওয়া থাকবে, আর্থিক অবস্থা বিবরণী দেওয়া থাকবে, সেখান থেকে তোমাকে বলবে খতে যে তোমাকে চলতি অনুপাত বের করো, কার্যকরী মূলধন অনুপাত বের করো। তোমাকে খ এবং গতে এই লেভেলের কথা বলে দিবে, ক খ গতে। এবং ক খ গতে আরেকটা জিনিস আসতে পারে, যেটা হচ্ছে বিকৃত পণ্যের ব্যয়ের পরিমাণ আসতে পারে কতে। বিকৃত পণ্যের ব্যয়ের পরিমাণ, বিকৃত পণ্যের ব্যয় পরিমাণ বলতে পারে। এবার বলতে পারো তোমাকে চলতি সম্পদ, চলতি দায় বের করতে। হ্যাঁ, এই লেভেলের কিছু ক্ষুদ্র ক্ষুদ্র অংশ তোমাকে বলতে পারে, ঠিক আছে? ক্ষুদ্র ক্ষুদ্র অংশ, ছোট ছোট অংশ তোমাকে ক এর জন্য বলতে পারে। ছোট ছোট অংশ তোমাকে কিসের জন্য বলতে পারে ভাইয়া? ক এর জন্য বলতে পারে। আর অনুপাতের সূত্রগুলোর মধ্যে ভাই ইম্পর্টেন্ট কোনগুলো আমি একটু বলে দিচ্ছি, সবগুলোই পড়বা, যেগুলো বলে দিচ্ছি সেগুলো পড়বা ভালো মতো। চলতি অনুপাত, এরপর তরল অনুপাত, কার্যকরী মূলধন অনুপাত, মোট মুনাফা অনুপাত, নিট মুনাফার অনুপাত, মূলধন গিয়ারিং, এরপর শেয়ার একটা অনুপাত আছে সেটা, এরপর তোমার দিনাদার আবর্তন অনুপাত, পাওনাদার আবর্তন অনুপাত, মজুদ আবর্তন অনুপাত, এরপর হচ্ছে মূলধন গিয়ারিং তো বললাম, এরপর হচ্ছে বিনিয়োজিত মূলধনের পরিমাণ, দায় মালিকানা অনুপাত, দায় মোট সম্পদ অনুপাত। এগুলো তোমরা একটু ভালো মতো পড়বা, যেগুলো বলছি এই ক্যাটাগরি রিলেটেড তোমরা ভালো মতো পড়বা, তাহলে ইনশাআল্লাহ তোমার খ ক গ তিনটাই কভার হয়ে যাবে। অনুপাতের মেইন জিনিসটা হচ্ছে সূত্র, এবং সূত্রটা একটু রিলেট করে পড়তে হবে। তোমাকে একটু ভাবনার সাথে পড়তে হবে। সূত্র মুখস্থ র্যান্ডম করতে গেলে ভুল করবা, ঠিক আছে? ওকে, এরপর হচ্ছে ভাইয়া আমাদের আজকের টপিক হচ্ছে উৎপাদন ব্যয় হিসাব। উৎপাদন ব্যয় হিসাবে আমাদের আজকে গুরুত্বপূর্ণ টপিক গুলো হচ্ছে, আজকের না, তোমাদের টেস্ট এবং এইচএসসির জন্য উৎপাদন ব্যয় বিবরণীর ছক, উৎপাদন ভিত্তিক ব্যয়ের শ্রেণী বিভাগ, ছকের ছোট ছোট অংশ, বিশদায় বিবরণী, শতকরা হার বের করতে হয় কিভাবে, এন্ড রূপান্তর ব্যয়। রূপান্তর ব্যয় হচ্ছে এমন একটা ব্যয় যেটা তোমার ইউজুয়াল এইচএসসি তে তো আসেই, অ্যাডমিশনে আসছে। এইচএসসি 25 বছর কিন্তু অ্যাডমিশনের রূপান্তর ব্যয়টা আসছিল। তো দেখা যায় এইটা আমরা অনেকেই পড়ি না। আমাদের যেহেতু ছকের এক্সক্লুডিং অংশ এটা, কিন্তু রূপান্তর ব্যয় থেকে প্রশ্ন আসে। সো ভাইয়া উৎপাদন ব্যয় বিবরণী এই অধ্যায়ে ক খ গ যেখান থেকে প্রশ্ন আসুক, তোমার মূলত ওই ছকটা থেকেই প্রশ্ন আসে। উৎপাদন ব্যয় বিবরণী ছকটা থেকেই প্রশ্ন আসে। তো ছকটা একটু ভালো করে পড়বা, ছকটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? এবং বিভিন্ন শ্রেণীর বিভাগ আছে, এগুলো তোমার চলে পড়তে পারো, নাও পড়তে পারো, তোমাদের ব্যক্তিগত বিষয়। বাট ছকটা ভালো মতো পড়বে। তুমি ছকটা যত প্রফিসিয়েন্টলি পড়বা, তোমার তত বেশি ক খ গ অ্যান্সার করতে সহজ হবে। যেরকম তোমাকে কতে বললো হচ্ছে কারখানা উপরি ব্যয় বের করতে, খতে বললো হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয় বের করতে, গতে বললো হচ্ছে বৃত্তপত্র বের করতে।
তুমি যদি পুরো ছকটা না পড়ো তুমি কিন্তু কারখানা পরিব্যয় বের করতে পারবা না, তুমি কিন্তু বিক্রিত পণ্যের ব্যয় বের করতে পারবা না, বা তোমাকে বলা হলো মোট ব্যয় বের করতে, সেটাও তুমি পারবা না যদি পুরো ছকটা ভালো মতো না পড়ো। তো উৎপাদন ব্যয় হিসাবের ক্ষেত্রে আমি স্টুডেন্টদেরকে সবসময় বলি সাজেশনের মারোগুলি ছকটা মুখস্থ করো বুলি বুলি, ঠিক আছে? ছকটা যত বেশি মুখস্থ করবা তোমার এটা ক খ গ তো এই ছক থেকেই আসবে। এই পুরো এত বড় ছকটা দিন শেষে ক খ গ এরকম পার্ট পার্ট করে ছোট 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 করে আলাদা করে দেয়। তো তুমি যদি পুরো ছকটা পড়ো তাহলে ক পারবা, খ পারবা, গ পারবা, ঠিক আছে? সো সেম আমি যেরকম তোমাদের তারপরে কিছু বইলা দিই, যেরকম মুখ্য ব্যয় বের করতে বলতে পারে, কিছু মুখ্য ব্যয় বের করতে বলতে পারে, এরপর কারখানা উপরিব্যয় বের করতে বলতে পারে, কারখানা উপরিব্যয়, এরপর তোমাকে মনে করো আজকে বিক্রিত পণ্যে ব্যয় বের করতে বলতে পারে, বিক্রিত পণ্যের ব্যয়, তোমাকে আজকে পরিচালন ব্যয় বের করতে বলতে পারে। পরিচালন ব্যয় এখন তোমরা বলতে পারবে পরিচালন ব্যয় তো নাই, অবশ্যই আছে, অফিস ও প্রশাসনিক উপরিব্যয় এবং বিক্রয় বন্টন উপরিব্যয় এই দুটো যোগফলই হচ্ছে পরিচালন ব্যয়। এরপর মনে করো তোমার আরো আছে, যদি মনে করো তোমার আজকে মোট কারখানা ব্যয় বলতে পারে, মোট কারখানা ব্যয় বের করতে বলতে পারে, এরপর বিক্রয়যোগ্য পণ্যে ব্যয় বের করতে বলতে পারে, বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়টা বের করতে বলতে পারে, এবং মোটামুটি আর মোট ব্যয়, মোট ব্যয় কিংবা মুনাফা বের করতে বলতে পারে, ঠিক আছে? এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা আমি বলি নাই সেটা হচ্ছে তোমাদের এইখানে বিশ্বদায় বিবরণী বের করতে বলতে পারে, আর্থিক অবস্থা বিবরণী বের করতে বলতে পারে, আর্থিক বিবরণী বের করতে বলতে পারে, আর্থিক অবস্থার বিবরণী বের করতে বলতে পারে। বিশ্বদায় বিবরণী বলতে কি ভাইয়া, যেরকম তোমাকে বলা হলো মোট মুনাফা বের করতে বা নিট মুনাফা বের করতে, সেটাও বলতে পারে, ঠিক আছে? সো তোমরা যদি আলটিমেটলি এইগুলো বললাম এগুলো ইম্পর্টেন্ট, তোমরা যদি এটা দেখো তাহলে আমি আশা করি তোমাদের এখান থেকে আর তেমন কিছু বোঝানোর থাকবে না। এবং তোমরা যদি আরো ডিটেলসে তোমরা কোনো কিছু পড়তে চাও, তোমাদের কোনো কিছু জানার আগ্রহ থাকে অ্যাকাউন্টিং নিয়ে, তো আমাদের অ্যাকাউন্টিফাই কোর্স তো আছেই, ফুল প্রিপারেশন কোর্স ফর অ্যাকাউন্টিং, 40টার বেশি লাইভ ক্লাস, 40টার বেশি প্রিমিয়াম নোট থাকবে, যে নোট পড়লে তোমার বইও পড়া লাগবে না, 20টার অধিক তোমার বোর্ড স্ট্যান্ডার্ড কোশ্চেন থাকবে, এক্সাম থাকবে, এবং তোমাদের মডেল টেস্টও থাকবে কিন্তু, এবং ফ্রি বুক থাকবে। এটা একটা বুক মানে ইউ জাস্ট ইমাজিন তুমি 999 টাকা দিয়ে একটা বই আর একটা কোর্স পাইতেছো, এবং বইটা আলাদাও সেল হবে, ঠিক আছে? বইও আলাদাও সেল হবে। সো বই আলাদা তুমি যদি কিনতে পারো, তুমি কোর্স সহ বই কিনা ফেলো, তোমার জন্য লাভ না দিন শেষে? এবং জুম গাইডলাইন সেশন থাকবে। সো যারা অ্যাকাউন্টিং এ দুর্বল, অ্যাকাউন্টিং এ চিন্তা করতেছে ভালো করবা, গো ফর অ্যাকাউন্টিফাই। ওকে, সো এবার আমরা একটু বেতন ও মজুরি নিয়ে কথা বলবো। সো বেতন ও মজুরি একটা হট টপিক, এবং আজকের ক্লাস শেষে আমি বলে দিব তোমরা কোনটা থেকে কিভাবে অ্যান্সার করবা, তোমাদের সবচেয়ে ভালো হবে, সবচেয়ে ফ্রুটফুল হবে তোমাদের জন্য, ঠিক আছে? কোন অধ্যায় ইম্পর্টেন্ট, তোমাদের কোন কোন অধ্যায় থেকে স্কিপ করলে তোমরা ভালো কিছু করতে পারবা, শর্ট সিলেবাস থেকেও তোমরা এ প্লাস পাওয়া সম্ভব, সেটা আমি আজকে দেখাই দিব। শর্ট সিলেবাস বাদ দিলেও এ প্লাস পাওয়া সম্ভব, এক্স্যাক্টলি দেখাই দিব আজকে, শর্ট সিলেবাস করে মানে ফুল সিলেবাস বাদ দিয়ে হিসাবে। প্রথমে আসবে হচ্ছে বেতন ও মজুরি উপাদান সমূহ, কি কি উপাদান আছে এগুলার, মোট বেতনের পরিমাণ তোমার জানাটা ইম্পর্টেন্ট, কি কি উপার্জন, কি কি যোগ হচ্ছে এটা আমার জানা ইম্পর্টেন্ট, কি কি কর্তন হচ্ছে মানে বিয়োগ হচ্ছে এটা জানা ইম্পর্টেন্ট, এরপর যোগ বিয়োগ করে যা থাকবে সেটা হচ্ছে নিট বেতন, এটা তোমার জানা ইম্পর্টেন্ট, জাবেদা ইম্পর্টেন্ট, মজুরি বেতনের বিবরণীটা তোমার জানা ইম্পর্টেন্ট, এবং শতকরা হার বের করাটা ইম্পর্টেন্ট। এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ টপিক। এবং কতে কি লেভেলের প্রশ্ন আসতে পারে, ক খ গ আমি তিনটা আলাদা আলাদা দিছি, তোমরা দেখতে পারতেছো। কতে ইউজুয়ালি আমাকে জানতে চাইতে পারে যে একক প্রতি কত, একক প্রতি জানতে চাইতে পারে। এরপর কতে আমাকে বলতে পারে তোমার আজকে মোট আয়, কিংবা বলতে পারে মোট ব্যয়, কিংবা বলতে পারে শুধুমাত্র উপার্জন কত, কিংবা শুধুমাত্র কর্তন কত, এটা বলতে পারে। এরপর তোমাকে বলতে পারে হচ্ছে জাবেদা, বা হ্যাঁ জাবেদাটা তোমাদের চাইতে পারে, আমি জাবেদা পাইছিলাম। এগুলো হচ্ছে কতে থাকে। খতে ইউজুয়ালি ভাইয়া বিবরণীটা প্রস্তুত করতে বলতে পারে, হ্যাঁ বিবরণীর ছক প্রস্তুত, বিবরণীর ছক প্রস্তুত করতে বলবে। মূলত খ এবং গতে সেম ক্যাটাগরি প্রশ্ন আসে, হ্যাঁ আমি একবারে বলে দিব, বিবরণীর ছক প্রস্তুত। এরপর বলতে পারে নিট বেতনের পরিমাণ বা নিট মজুরি পরিমাণ, নিট বেতন ও মজুরি পরিমাণ,
এরপর শুধুমাত্র উপার্জন সমূহ বা কর্তন সমূহ এগুলো জানতে চাইতে পারে। সো আলটিমেটলি ঘুরে ফিরে এগুলাই দিন শেষে, ঠিক আছে। সো তোমরা যদি ভাইয়া বিবরণী ছকটা পুরোটা পড়ো বেতন ও মজুরির, তাহলে তোমাকে ভাইয়া এই অধ্যায় থেকে আটকানোটা কঠিন। সো আমি যা বলবো ভাইয়া এর বাইরে ইনশাআল্লাহ তোমাদের একটা অক্ষর আসবে না, ওভাবে আমি সাজাইছি। সো আমি তোমাকে যা যা বলবো তোমাকে অনেক শর্ট করে অনেক কমাই দিয়েই বলতেছি। সো প্লিজ আল্লাহর রাস্তায় হেরফের করো না। সো গটা তোমাদের অলরেডি বলে ফেললাম যে ভাইয়া খ আর গটা একসাথেই পড়বা, তাহলে তোমাদের জন্যই সুবিধা হবে দিন শেষে। এবার আসতেছে হচ্ছে মজুদ পণ্যের গুরুত্বপূর্ণ টপিক। মজুদ পণ্যটা মানে কি ভাইয়া? মজুদ পণ্যটা আমরা অ্যাজ ইউজুয়ালি জানি হচ্ছে FIFO, ফার্স্ট ইন ফার্স্ট আউট এন্ড আওয়ার লিফো। সো গুরুত্বপূর্ণ টপিকে প্রথমে জানতে হবে যে ভাইয়া মজুদ পণ্য মূল্যায়ন পদ্ধতি দুইটা, একটা হচ্ছে কালান্তিক, একটা হচ্ছে নিত্য মজুদ। কালান্তিকে সাধারণত পণ্য ক্রয়কে ব্যয় হিসেবে দেখায়, নিত্যতে পণ্য ক্রয়কে আমার সম্পদ হিসেবে দেখায়, মানে পণ্যকে সম্পদ হিসেবে দেখায়। তোমার লিফো কি ফিফো কি কেমনে করে জানতে হবে। ভারযুক্ত গড় ব্যয় পদ্ধতি, ওয়েটেড এভারেজ, এটা তোমার জানতে হবে। সমাপনী মজুদ পণ্য কেমনে বের করতে হয় সেটা জানতে হবে। বিক্রিত পণ্যের ব্যয় কেমনে বের করতে হয় সেটা জানতে হবে। মোট মুনাফা হার কেমনে বের করতে হয় সেটা জানতে হবে। ক্রয় ইস্যু বা বিক্রিত পণ্যের ব্যয়, ইস্যু এবং বিক্রিত পণ্যের ব্যয় কিন্তু সেম মিনিং, হ্যাঁ। সো ক্রয় ইস্যু বা বিক্রিত পণ্যের ব্যয় বা সমাপনী মজুদ আমার লিফো এবং ফিফো আমরা কেমনে বের করি সেগুলো জানতে হবে। বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় জানতে হবে, একক এবং মোট টাকার পরিমাণ জানতে হবে। তার মানে দিন শেষে তুমি যদি ফিফো এবং লিফোর শক এবং ভারযুক্ত গড় পদ্ধতি তোমার যদি এই দুটো জানা থাকে, আল্লাহর রহমতে এইটা ছক যদি তুমি পারো, তুমি যদি বুঝো, তোমার আল্লাহর দুনিয়ায় ফিফো লিফো থেকে যেখান থেকে প্রশ্ন আসে তুমি পারবা। খালি সমাপনী মজুদ পণ্য কেমনে বের করে, এরপর তোমার কি কি আইটেম, যেরকম কারখানা ফেরত হইলে সেটা কোথায় গিয়ে বসবে লিফো ফিফোর ছকে, এবং যদি তুমি নিজে ফেরত দাও তোমার কাছে ফেরত আসে সেগুলো কই গিয়ে বসে, এই আইটেমগুলো তোমার দিন শেষে আসলে জানতে হবে। সো ভাইয়া কতে ইউজুয়ালি আমার কি কি আসে দেখো। কতে আসবে হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়, ঠিক আছে, বিক্রিত পণ্যের ব্যয়। কতে আসে বিক্রিত পণ্যের ব্যয়। কতে আসতে পারে তোমার হচ্ছে সমাপনী মজুদ, সমাপনী মজুদ। কতে আসতে পারে নিট ক্রয়ের পরিমাণ, নিট ক্রয় এবং একক বা মোট পরিমাণ, সবকিছুর একক কিংবা মোট পরিমাণ, যে একক প্রতি সমাপনী মজুদ পণ্য কত, একক প্রতি বিক্রিত পণ্যের ব্যয় কত, এগুলো তোমার কাছে কতে জানতে চাইতে পারে, মোট পরিমাণ, ঠিক আছে। আর খ আর গ এর ক্ষেত্রে সেম প্রশ্ন ভাইয়া। খ এবং গ এর ক্ষেত্রে হয়তো তোমাকে ফিফো অথবা লিফো চাবে, এরপর তোমাকে ভারযুক্ত গড় পদ্ধতি, ভারযুক্ত গড় পদ্ধতি ওয়েটেড এভারেজ আমরা যেটা বলি সেটা জানতে চাইতে পারে। কিছু কিছু জায়গায় দেখছি এটা এক্সেপশনাল রুলস, ঠিক আছে, জাবেদা চাইছে, এটা এক্সেপশনাল রুলস, সো এটা আমি আলাদা করেই ধরতেছি। সো ফিফো লিফো আসতে পারে এবং ভারযুক্ত গড় পদ্ধতি। খতে যদি ফিফো জানতে চায়, গতে হয়তো লিফো বা ভারযুক্ত গড় পদ্ধতি তোমাকে জানতে চাবে। খ আর গ এর ক্ষেত্রে সেম ক্যাটাগরি আমাদের, ঠিক আছে। এবং আমাদের এখন হচ্ছে চ্যাপ্টার 9 ব্যয় ও ব্যয় শ্রেণী বিভাগ। গুরুত্বপূর্ণ টপিকের মধ্যে ব্যয় ও ব্যয় শ্রেণী বিভাগের ব্যয়, খরচ, লোকসান, সম্পদ, অর্থাৎ ব্যয়ের সাথে এই আইটেমগুলোর কি সম্পর্ক সেটা তোমার জানতে হবে। ব্যয় শ্রেণী বিভাগ কি, ব্যয় শ্রেণী বিভাগের মধ্যে অনেকগুলো শ্রেণী বিভাগ আছে, সবগুলো জানতে হবে না। আচরণ ভিত্তিক শ্রেণী বিভাগ জানতে হবে। আচরণ ভিত্তিক শ্রেণী বিভাগের মধ্যে পড়ে পরিবর্তনশীল ব্যয়, আধা পরিবর্তনশীল ব্যয়, স্থায়ী ব্যয়। উপাদান ভিত্তিক জানতে যেতে হবে। উৎপাদন ভিত্তিক, সময় ভিত্তিক এবং কর্মভিত্তিক, এই ব্যয়গুলার শ্রেণী বিভাগ তোমাকে জানতে হবে। প্রত্যক্ষ পরোক্ষ ব্যয় কি কি জানতে হবে। পণ্য ব্যয় এবং কালীন ব্যয় কি কি সেটা তোমাকে জানতে হবে। কালীন ব্যয় সাধারণত পরিচালন ব্যয়কে বোঝানো হয়, আর পণ্য ব্যয় হচ্ছে ইউজুয়ালি আমরা তোমার মুখ্য ব্যয় এবং কারখানা উপরিব্যয়, এই দুটোর যোগফলকে আমরা বলি পণ্য ব্যয়। আর অফিস ও প্রশাসনিক উপরিব্যয় আর বিক্রয় বন্টন উপরিব্যয়, এই দুটোর যোগফলকে বলি হচ্ছে কালীন ব্যয়। এবং একক প্রতি ব্যয় এবং মোট পরিমাণ আমার জানলেই ব্যয় ও ব্যয় শ্রেণী বিভাগ আমরা পেরে যাব। সো কতে আসে হচ্ছে ছোট ছোট ব্যয় নির্ণয় করো, যেরকম তোমার পরিচালন ব্যয় নির্ণয় করো, কিংবা তোমাকে বলতে পারে পণ্য ক্রয়ের পরিমাণ নির্ণয় করো। ছোট ছোট ব্যয়, ছোট ছোট অংশ তোমাকে জানতে চাবে। নিমজ্জিত ব্যয়টা আসে, নিমজ্জিত ব্যয় কি কি গুলো জানতে হবে তোমার। একক প্রতি যে কোনো ব্যয় সম্পত্তির পরিমাণ নির্ণয় করতে বলতে পারে, এবং পরিবর্তনশীল, আধা পরিবর্তনশীল এবং স্থায়ী ব্যয় নির্ণয় করতে বলতে পারে, এবং তোমাকে এক নম্বরে মুখ্য ব্যয় জানতে চাইতে পারে। খতে আমার বিভিন্ন উপাদানের অংশ,
বিভিন্ন উপাদানের অংশ বলতে ভাই আমাকে এখানে বলতে পারে যে আমাকে একটা ছক দিয়ে বলবে, ছকে বলবে যে এই ছকে কোন কোনগুলোর যোগফল তোমার পরিবর্তনশীল ব্যয়, এই ছকে কোন কোনগুলোর যোগফল অর্ধ পরিবর্তনশীল ব্যয়, কোন কোনগুলোর যোগফল স্থায়ী ব্যয়, কোন কোনগুলোর যোগফল কালীন ব্যয়, কোন কোনগুলোর যোগফল পণ্য ক্রয় বা পণ্য ব্যয়। তোমাকে এই ধরনের ছোট ছোট অংশ তোমাকে খতে জানতে চাইতে পারে, ঠিক আছে। এবং গতেও ঠিক সেম, দুইটাতে ঠিক সেম একই লেভেলের প্রশ্ন, যেরকম উপরে বলা থাকলো উপরে থেকে দেখে তোমার বুঝতে হবে যে কোনগুলো ভাইয়া পরিবর্তনশীল ব্যয়, ওগুলার যোগ করে তুমি পরিবর্তনশীল ব্যয় হিসেবে দেখাবা, কোনগুলো তোমার আধা পরিবর্তনশীল ব্যয়, ওগুলো যোগ করে আধা পরিবর্তনশীল ব্যয় হিসেবে দেখাবা। এরকম ছোট ছোট অংশ, এই জন্য তোমাকে এই ব্যয়ের শ্রেণী বিভাগটা পড়তে বলছি। তোমাকে যদি আজকে খতে বলা হয় প্রত্যক্ষ ব্যয়ের পরিমাণ নির্ণয় করো, তোমাকে গতে বলা হইলো পরোক্ষ ব্যয়ের পরিমাণ নির্ণয় করো, তুমি যাতে পারো, দ্যাট ইজ ওয়াই ওইগুলো আইডেন্টিফাই করার জন্যই তোমাকে আমি বলছি ব্যয়ের শ্রেণী বিভাগগুলো পড়তে, ঠিক আছে। ওকে, এবং আমাদের আজকে লাস্ট হচ্ছে ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান পরিচিতি। এটা গুরুত্বপূর্ণ টপিকগুলো যে আমি তোমাদেরকে বিসমিল্লাহ বলে বলি, তাহলে বিভিন্ন মনে করো আসতেছে বিভিন্ন বাজেটের ছক, বাজেট অনেকগুলো বাজেট আছে, বাজেটের ছকগুলো পড়বা, ব্যয়ের পরিমাণ মুনাফা বিশ্লেষণ এর একটা টপিক আছে এটা পড়বা, কন্ট্রিবিউশন মার্জিন পড়বা, মুনাফা আয়তন অনুপাত, অবদান অনুপাত বা প্রান্তিক আয় অনুপাত এটা পড়বা, সমচ্ছেদ বিন্দু পড়বা, নিরাপত্তা প্রান্ত পড়বা, শতকরা পড়বা, একক এবং মোট টাকার পরিমাণটা পড়বা। সো এই আইটেমগুলো যদি পড়ো, এই টপিকগুলো, এই টপিকের বাইরে ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞানে আসলে কিছু পড়ার নাইও, এবং এখান থেকে আসলে প্রশ্ন আসে না। সো যা বলতেছি লিখা রাখো, পরীক্ষা এগুলোই আসবে, ডোন্ট মিস ইট। হ্যাঁ, এগুলোকে মিস করো না। এবং ক খ গতে কি লেভেলের প্রশ্ন আসে ভাইয়া আমি এটা বলে দিব না, কারণ আমি এখানে তোমাকে ইউজুয়ালি কন্ট্রিবিউশন মার্জিন থেকে প্রশ্ন আসবে, মনে করো আমি বলে দিই, ইউজুয়ালি কন্ট্রিবিউশন মার্জিন থেকে প্রশ্ন আসবে, নিরাপত্তা প্রান্ত থেকে প্রশ্ন আসতে পারে, কিংবা তোমাকে বিভিন্ন বাজেটের ছক, বিভিন্ন বাজেটের ছক থেকে প্রশ্ন আসতে পারে, ঠিক আছে। সো এইগুলো হচ্ছে আমার কাছে ইম্পর্টেন্ট ক খ গ এর জন্য। সো তোমরা যদি ভালো মতো পড়ো, তোমার এখান থেকে ইনশাল্লাহ হয়ে যাবে, কোনো টেনশনের কিছু নাই। আমি 10টা অধ্যায় তোমাকে সিরিয়ালি বাই দেখাই দিছি, বা যা গুরুত্বপূর্ণ টপিক তোমাকে বলেছি, যা ক খ গ এর জন্য বলে দিছি, ট্রাস্ট মি ভাইয়া, এ বাইরে আসলে কিছু তোমার পড়ার মতো নাই, কিছু পড়ার মানে কিছু নাই এবং কিছু পড়ার মতো নাই। সো তুমি যদি এগুলোও পড়া যাও, কতে যা যা বলে দিছি এর বাইরে থেকে কতে কোনো লেভেলের প্রশ্ন হবেই না, খতে যা যা বলে দিছি এগুলো বাইরে কোনো কিছু হবেই না, গতে যা যা বলে দিছি এগুলো বাইরে কিছু হবেই না ইনশাআল্লাহ। এবং তোমাদের হিসাব বিজ্ঞান প্রথম পত্রের কিন্তু আমাদের লাইভ ক্লাসটা দেওয়া আছে, আমাদের এই ভিডিওর কমেন্টে, পিন কমেন্টে তুমি এটা পাওয়া যাবা, আমাদের অ্যাকাউন্টিং ফার্স্ট পেপারের লাইভ ক্লাসটা। সো ওটাও করে নিবা, সেকেন্ড পেপার তো ভাই তোমাকে বলেই দিলাম। সো ইনশাআল্লাহ তোমাদের আজকে ভিডিও আমাদের এখানেই সমাপ্তি। তোমাদের যে কোনো অ্যাকাউন্টিং বিষয় সমস্যা আমাকে জিজ্ঞাসা করতে পারো তোমাদের বুলবুল ভাইয়াকে, এবং তোমাদের অ্যাকাউন্টিং এ যদি কারো বস হইতে মন চায়, অ্যাকাউন্টিং এ বেস্ট হবো, সো গো ফর অ্যাকাউন্টিং 1.0। সো ইনশাআল্লাহ উই উইল ক্রিয়েট দ্য মানে রেভলিউশনারি কোর্স, দ্য রেভলিউশন ইন অ্যাকাউন্টিং সেক্টর ইনশাআল্লাহ, ঠিক আছে। সো এবার আমি শেষ করার আগে আরেকটা বিষয় আলোচনা করে দিচ্ছি, যাতে তোমরা কনফিউশন না হও ভাইয়া কোনটা থেকে আমি কি লেভেলের অ্যান্সার করব, ঠিক আছে। আমি তোমাকে বলি, আর্থিক বিবরণ থেকে 2টা অ্যান্সার তোমার জন্য ফরজ, তুমি ঠিক এখান থেকে অ্যান্সার করবা। এই অনুপাত থেকে তুমি একটা, অনুপাত থেকে একটা, এরপর শেয়ার মূলধন থেকে একটা, এরপর মনে করো নগদ রোহ বিবরণী থেকে একটা, এরপর বেতন ও মজুরি থেকে একটা, হ্যাঁ বেতন ও মজুরিটা সোজা একটা, এরপর লিফো ফিফো থেকে একটা, ব্যয় শ্রেণী বিভাগ থেকে ধরলাম একটা। তোমার কয়টা প্রশ্ন হইলো এখানে? 2 4 5 6 7 8টা প্রশ্ন। তোমাকে অ্যান্সার করতে হবে কয়টা? যদি এইটা তুমি বাদও দাও, এটা তো এক্সেপশনাল, হ্যাঁ এটা যদি তুমি বাদও দাও, তোমাকে অ্যান্সার করতে হবে হচ্ছে 1 2 3 4 5 6। তুমি 6টা পাচ্ছ, তোমাকে অ্যান্সার করতে হবে 5টা। আমি ইউজুয়ালি অংশীদারটা অ্যাভয়েড করতে বলি, অংশীদারের ক্যাচালো নেই। তুমি যদি অংশীদার কেউ অনুপাত পারো না সে অংশীদার দিবা, ঠিক আছে। তো নগদ রোহ বিবরণী ইজি, দ্বিতীয় দিতে বলছি। শেয়ার মূলধন ইজি, আর্থিক বিবরণ দিতে হবে, অনুপাত না পারলে অংশীদারি, মজুদ পরিষেব রক্ষণ ফিফো লিফো ইজি, আর উৎপাদন ব্যয় বিবরণী একটু করে যাবা, তাহলে এই অধ্যায় থেকে তোমার 2টা কোশ্চেন আসবে, এই অধ্যায় থেকে তোমার 2টা কোশ্চেন পেয়ে যাবা। উৎপাদন ব্যয় বিবরণী তুমি যদি করো, তাহলে ব্যয় ও ব্যয় শ্রেণী বিভাগ থেকে প্রশ্ন আসতে পারে, নাও আসতে পারে। যদি কোশ্চেন আইসা পড়ে তাহলে তোমার তো সেফ মার্জিন, তুমি 2টাই করে গেছো, ব্যয় ও ব্যয় শ্রেণী বিভাগ করে গেছো, তুমি আবার উৎপাদন ব্যয় বিবরণী করে গেছো।
কিন্তু যদি ব্যয় ও ব্যয় শ্রেণী বিভাগ থেকে প্রশ্ন না আসে তাহলে তোমার একটা ব্যাকআপ রইল উৎপাদন ব্যয় বিবরণী। ইনশাআল্লাহ আমি আশা করি তোমরা সবাই বুঝতে পারছো কিভাবে অ্যাকাউন্টিং গুলো পড়তে হবে, এবং তোমরা এই ক্লাসের পিডিএফটা আমাদের ক্যাপশনে পেয়ে যাবা। অ্যাকাউন্টিং ফার্স্টের লাইভ ক্লাসটা আমাদের কমেন্ট বক্সে পেয়ে যাবা। সবার জন্য শুভকামনা। সবাই টেস্ট পরীক্ষার পর জানাবা তোমাদের টেস্ট পরীক্ষা অ্যাকাউন্টিং ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার থেকে সব কমন আসছে কিনা। ইনশাআল্লাহ অবশ্যই আসবে, ভালো মতো পড়বা, এবং তোমাদের এই সফলের যাত্রায় আমাদের এসিপি সবসময় সাথে আছে। সবাইকে আল্লাহ হাফেজ।